আসসালামু আলাইকুম। বই প্রকাশের সুন্দর দোকান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা বুদ্ধদেব গুহের লেখা বাবলি বইটি পড়ব। বইটি কথারূপ প্রকাশনী থেকে প্রকাশিত। যেহেতু ঘরোয়া বই পাঠ করছি, আশপাশের বিভিন্ন শব্দ যদি হয় এর জন্য ক্ষমা প্রার্থী। তাছাড়া যেহেতু আপনাদের সাথে আমার পড়া শেয়ার করাই মূল উদ্দেশ্য, আমি একটু দ্রুত পড়ি, আর পড়ার ভিতর ঢুকে গেলে তোতলামও কাজ করে, এজন্য ক্ষমা প্রার্থী। আচ্ছা, চলুন শুরু করা যাক বুদ্ধদেব গুহের বাবলির দ্বিতীয় খণ্ড। ওরা যখন কোহিমা থেকে ডিমাপুরের দিকে বেরোলো তখন প্রায় 2টো বাজে। কোহিমা থেকে গড়ানো রাস্তা নেমে গেছে এঁকে বেঁকে। মাইল কয়েক আসার পরই রাস্তাটা ডিফু নদীর পাশে চলতে লাগলো। এসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় জঙ্গল এমন ঘন হয় যে তা না দেখলে ঠিক বোঝা যায় না। নদীটা পাহাড়ের উপর দিয়েই বয়ে চলেছে বলে চওড়া নয় মোটেই, সরু, গভীর এবং প্রচণ্ড বেগে ধাবমানা। দুপাশে নিশ্ছিদ্র জঙ্গল ঝুঁকে রয়েছে। যখন ওরা কোহিমা ছাড়ে তখন বেশ রোদ ছিল। একটা পাহাড় নামতেই সূর্যটা পাহাড়ের আড়ালে চলে গেল। এখন শুধু গাড়ির ইঞ্জিনের লো গিয়ারের শব্দ এবং নদীর একটানা ঝরঝর। বাবলি নীরবতা ভঙ্গ করে বলল, কি মশাই, কথা বলছেন না কেন? ভাবছি। সবসময় কি কথা বলতে ভালো লাগে? কি ভাবছেন? ভাবনা এখনো দানা বাঁধেনি। মানে বলার মতো ভাবনা নয়। বাবা হাসালেন। আপনার মতো দানাদার ভাবনার কথা তো কখনো শুনিনি। আসলে আমি খুব টেন্স হয়ে আছি যতক্ষণ না ডিমাপুরে পৌঁছই। প্রথমে কোনো রকমে গাড়ি খারাপ হলে যে কি হবে এই ভাবনাটা ভীষণ নার্ভাস করে রেখেছে আমাকে। বাবলি তাচ্ছিল্যের গলায় বলল, আপনি একটুতেই নার্ভাস? মশলা খাবেন? না, অবি উদাসীন গলায় বলল। না খেলেন? আমি একাই খাচ্ছি, বলে বাবলি ওর হ্যান্ডব্যাগ খুলে মশলা বের করে এক মুঠো মশলা খেলো। এমন সময় হঠাৎ অভির গাড়ি একটা বাঁকের মুখে অদ্ভুত কো কো একটা আওয়াজ করে উঠল। মোটা লোককে ঘুমের মধ্যে বোবায় ধরলে তারা যেমন আওয়াজ করেন তেমন আওয়াজ। বাবলি খিলখিল করে হেসে উঠল। বলল, ও কি, ও কি, কিসের আওয়াজ? বলতে বলতেই গাড়িটা বন্ধ হয়ে গেল। অভির মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। বলল, দেখলেন তো, বললাম আপনাকে, আপনি শুনলেন না, জেদ করলেন। বাবলি উত্তর দিল না, যেন কিছুই হয়নি। এমনভাবে দরজা খুলে বাইরে নেমে 2 হাত আকাশের দিকে ছুড়ে দিয়ে বলল, দারুণ, সত্যি জায়গাটা দারুণ, আপনার বাহাদুরি আছে। গাড়িটা যদি বা খারাপ করলেন তাও এমন একটা দারুণ জায়গায়। আমি উত্তর না দিয়ে বনেট খুলে বনেটের নিচে মুখ ঢুকিয়ে এটা ওটা নিয়ে টানাটানি করতে লাগলো। বাবলি নদীর পাশে একটা পাথরের উপর বসে নদীর মধ্যে ছোট পাথর ছুটতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা, এই নদীতে মাছ আছে? ও উত্তর না দিয়ে বলল, এসি পাম্পের গন্ডগোল হয়েছে, তেল আসছে না বোধ হয়, বলে বনেটের মধ্যে থেকে মাথা বের করে বাবলির দিকে তাকালো। বাবলি একটা ছোট পাথর লোফালোফি করতে করতে বলল, বোধহয় তেল আসছে না, কিন্তু জোক নিশ্চয়ই আসছে। মানে? বলে অভি ভুরু তুলল। বাবলি নিরুদ্বেগ শান্ত গলায় বলল, আপনার জুতো বেয়ে দুটো আমার মতো মোটা জোক আপনার প্যান্টের মধ্যে ঢুকে পড়ল। কোথায় কোথায়? বলে অভি লাফাতে লাগলো। তারপর একটু হাঁটু অবধি প্যান্ট গুটিয়ে জোক দুটোকে বের করে মারিয়ে দিল। বাবলি বলল, গাড়ির কিছু বোঝেন? গাড়ি কেন খারাপ হয়? অভি বলল, কিছু বুঝি না বলেই তো বিকেলে কোহিমা থেকে নামতে চাইনি। বাবলি বলল, গাড়ি চালান, গাড়ির মন বোঝেন না? আপনি কিছুর বা কারোরই মন বোঝেন না। গাড়ির পেছনে গিয়ে শুনে শুনে 12টা লাথি মারুন আর বলুন, অ্যাব্রাকাডাব্রা। প্রত্যেকবার লাথি মারার সঙ্গে সঙ্গে বলুন, অ্যাব্রাকাডাব্রা। দেখবেন গাড়ি ঠিক হয়ে গেছে। গাড়ি কি করলে ভালো হতে পারে তা জানা ছিল না অভির। তাই অগত্যা আস্তে আস্তে গাড়ির পেছনে গেল। একবার ওর মনে হলো বাবলি ঠাট্টা করছে না তো। তারপরেই ভাবলে, এ তো ঠাট্টা করার সময় নয়। অতএব ও লাথি মারল গাড়ির বাম্পারে। মুখে বললে, আব্রাকাডাব্রা। বাবলি বলল, সত্যি আশ্চর্য, আপনি লাথি মারছেন না যেন মনে হচ্ছে আদর করছেন। জোরে মারুন, খুব জোরে। অভি জোরে লাথি মারতে লাগলো আর বলতে লাগলো, আব্রাকাডাব্রা। আর বাবলি গুনতে লাগলো, 1 2 3 4। 12টা লাথি মারার পর বাবলি এবার বলল, বনেট বন্ধ করুন, চলুন যাওয়া যাক। অভি ভাবলো ও ঠাট্টা করছে। বাবলি আবার বলল, কি দাঁড়িয়ে আছেন কেন, চলুন। বনেট বন্ধ করে অভি এসে স্টিয়ারিংয়ে বসলো। বাবলি বাঁ দিকের দরজা বন্ধ করলো।
চাবি ঘোরাতেই গাড়ি দিব্যি স্টার্ট নিল এবং তরতর করে চলতে লাগলো। বাবলি যেন কিছুই হয়নি এমনিভাবে বাইরে চেয়ে রইল জানলা দিয়ে। সে নাগা পাহাড়, ডিফু নদীর ঝরঝরানি শব্দের মধ্যে আসন্ন রাতে অভির গা ছমছম করতে লাগলো। ওর মনে হলো ও কোনো ডাইনির কবলে পড়েছে। গাড়ি চালাতে চালাতে একবার আর চোখে ও বাবলির দিকে তাকালো। দেখলো বাবলি নিজের মনে মশলা চিবোচ্ছে। অনেকক্ষণ পর অভি বলল, আচ্ছা, আব্রাকাডাবরা মানে কি? বাবলি বলল, ওটা একটা গুপ্তি মন্ত্র। ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাবার আগে বলেন। তাদের কাছ থেকে শুনেছি। আপনি এসব মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন? অভি বলল। বাবলি মুখ না ঘুরিয়ে বলল, দেখলেনই তো, করি। প্রয়োজন পড়লে সব কিছুতেই বিশ্বাস করি। তারপরেই বলল, কি নাম বললেন যেন? রশিদ আলী, সাদা দাড়ি। ইস, কখন যে পৌঁছবো না। একটু পরেই দিনের আলো মুছে যাবে। ওই উতরাইয়ের রাস্তায় অভি যত জোরে পারে গাড়ি চালাচ্ছে। অন্ধকার হবার আগে সমতলে নেমে ডিফু নদী পেরিয়ে ডিফু শহরকে ডানে রেখে জোরে চলে যাবে ডিমাপুরের দিকে। কিন্তু সন্ধে হতে আর দেরি নেই। এখানে আবার গাড়ির কিছু হলে আর উপায় নেই। বৈরী নাগা ছাড়াও জঙ্গলি জানোয়ারের ভয় আছে। এখানে নেই এমন জানোয়ার ভারতবর্ষে নেই। বাবলি ওর হ্যান্ডব্যাগ থেকে চিরুনি বের করে গাড়ির আয়নাটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে চুল আঁচড়াতে লাগলো। ওকে যত দেখছে ততই অবাক হচ্ছে অভি। বাবলির হাবভাব দেখে মনে হচ্ছে ও অভিকে বছর 10 হলো চেনে। বাবলি চুল আঁচড়ানো শেষ করে সবে চিরুনিটা ব্যাগে ঢুকিয়েছে, এমন সময় গাড়িটা আবার সেরকম কো কো আওয়াজ করে একটু গড়িয়ে গিয়ে থেমে গেল। অভি কোনো কথা না বলে বাবলির মুখের দিকে চাইল। বাবলি বলল, ডিমাপুর কত দূর? প্রায় 20 মাইল। ওয়ান্ডারফুল। চলুন গাড়িটাকে ঠেলে পথের বাঁদিকে সরিয়ে রাখি। আলো থাকতে থাকতে রাত কাটানোর মতো একটা আস্তানা খুঁজতে হয়। অভি অবাক হয়ে বলল, কেন আব্রাকাডাবরা? বাবলি হো হো করে হেসে উঠল। বলল, একবার লটারি জিতেছি বলি কি বারবার? হাসির মতো অবস্থা ছিল না তখন অভির। গাড়ি ঠেলতে হলো না। ব্রেক থেকে পা ওঠাতেই আপনি গাড়ি গেল। বাঁদিকে একেবারে ঘেঁষে গাড়িটা রেখে বাইরে চারদিকে ভালো করে দেখল। কোথাও জনমানবের চিহ্ন বা গাড়ির ঘর কিছুই দেখা গেল না। বেশ কিছুক্ষণ আগে একটা গাড়ি ওদের ক্রস করে কোহিমার দিকে গেছিল। তারপর কোনো গাড়িও চোখে পড়েনি। ওরা দুজনেই এদিক ওদিক হাঁটল। এদিক আলো নেভার আর দেরি নেই, সঙ্গে একটা টর্চ পর্যন্ত নেই। বাবদের উপর খুব রাগ হচ্ছিল অভির, এবং বারবার বড় সাহেবের মুখটা ভেসে উঠেছিল চোখের সামনে। বড় সাহেব চিবিয়ে চিবিয়ে বলছেন, ইরেসপন্সিবল, বড্ড ইরেসপন্সিবল তুমি অভি। হঠাৎ বাবলি চেঁচিয়ে উঠল, পাওয়া গেছে। খুব উল্লাসের সঙ্গে বলল, পাওয়া গেছে। ওর উল্লাস শুনে মনে হলো জঙ্গলের মধ্যে বুঝি বা কোনো 5 স্টার হোটেলেই পাওয়া গেল। এগিয়ে পাহাড়ের দিকে কিছুটা উঠে অভি দেখলে একটা কুঁড়ে ঘর, একচালা ঘর। ঘরের দুদিক বন্ধ, দুদিক খোলা। সামনে কেটে রাখা অনেক কাঠ স্তূপাকৃতি করে রাখা আছে। ঘরের মধ্যে একটা বাঁশের তৈরি মাচা, মালিকের শোয়ার জন্য বোধ হয়। এক কোনায় একটি মাটির হাঁড়ি আগুনে পুড়ে কালো হয়ে গেছে। কতগুলো বাঁশের খোল ঝুলছে বৃষ্টির জল ভরে রাখার জন্যে। মাচাটা 1 কোমর উঁচু। একজন লোক স্বচ্ছন্দে শুতে পারে। বাবলির জন্যে একটা বন্দোবস্ত হলেই হলো। এদিক ওদিক চেয়ে অভি নিজের মনেই বলল, মালিক ফিরবেন কিনা রাতে তা কে জানে। বাবলি বলল, মালিক ফিরবেন না, অন্তত আজ রাতে ফিরবে না। কি করে বুঝলেন? বা কোনান ডয়েল পড়েননি? হাড়ির গায়ে রাজ্যের মাকড়সার জাল। বাইরের কাঠগুলোও প্রায় মাসখানেক আগে কাটা হয়েছে। এত কমন সেন্স! বাইরে আগুন জ্বালাবার কোনো রকম চিহ্ন নেই। অতএব বোঝা যাচ্ছে মালিক এ জায়গাতে কখনো কখনো এলেও রাতে থাকে না। অভি বলল, আপনি মাচায় বসুন, আমি গাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসি। অভি গাড়ি থেকে কম্বলটি, বাবলির ব্যাগ এবং ওর ব্রিফকেসটা নামিয়ে নিল। আরেকবার চেষ্টা করলো স্টার্ট নেওয়ার। গাড়ি কোনো কথা বলল না। ঠিক করলো এই পথে যদি কোনো ট্রাক বা গাড়ি যায়, তাতে করে ডিমাপুরে ওদের অফিসে খবর পাঠাবে যাতে ভোরে ভোরে ট্যাক্সি নিয়ে তারা আসে। এই রাস্তায় মিস্ত্রি ট্যাক্সি জোগাড় করে এ পথে এতদূর আসার কোনো সম্ভাবনাই নেই। অভি নিজের থেকে চেঁচিয়ে বলল, কোনো গাড়ির আওয়াজ শুনলেই আপনি ঘরের ভিতর ঢুকে যাবেন। ভেবে অসহায় অবস্থায় আমরা আছি জানলে রাতে কোনো সময় বিপদ হতে পারে। আপনাকে নিয়েই সবচেয়ে বিপদ। বাবলি অভির দিকে চেয়ে চুপ করে থাকলে একটু, তারপর বলল, তাই বুঝি?
দেখতে দেখতে ঝুপ করে অন্ধকার নেমে এলো, কিন্তু তখনও পুরো অন্ধকার নয়। চারধার থেকে ঝিঝি ডাকতে লাগলো। কি একটা বড় চতুষ্পদ জানোয়ার উপরের পাহাড়ে আওয়াজ করে ঘুরে বেড়াতে লাগলো। মিংথু হতে পারে। বাবলি বলল, দাঁড়িয়ে থাকলে কি আর পথের গাড়ি আপনার কাছে উড়ে আসবে? গাড়ি এলে তো 8 মাইল দূর থেকেই আওয়াজ পাবেন। আসুন, লেটস সেলিব্রেট, কফি খাওয়া যাক। এই বলে অভি লাইটারটার চেয়ে খড়কুটো জোগাড় করে একটা পাথরের আড়ালে আগুন জ্বালাবার বন্দোবস্ত করে। ওর ব্যাগ খুলে 2টি এনামেলের গ্লাস ও নেসকাফের টিন বের করলো। বিস্কিটের প্যাকেটটাও বের করলো। তারপর আগুন জ্বেলে বাঁশের খোলে জমে থাকা পরিষ্কার বৃষ্টির জল গ্লাসে ঢেলে জল গরম করে কফি বানালো। অবিকে দিল এবং নিজেও নিল। বলল, দারুণ হয়েছে, তাই না? ওরা যেখানে বসে কফি খাচ্ছিল সেখান থেকে ডান দিকটা পরিষ্কার দেখা যাচ্ছিল অনেক দূর অবধি। চারিদিকে আবছা অন্ধকার, ঝিঝির ডাক, নদীর শব্দ, নানা রকম পোকার কটর কটর কুটুর কুটুর শব্দ। এই সমস্ত কিছুই ছাপিয়ে ডিফু নদীর শব্দ। কেমন ভয় ভয় করছিল অবির। স্ফলে অনেকদিন আছে যদিও, তবু এরকমভাবে নাগা হিলসের ভিতরে একজন মেয়ের দায়িত্ব নিয়ে রাত কাটাতে হবে কখনো ভাবিনি। বাবলি অস্ফুটে বলল, সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো জানি না। অভি লজ্জিত হলো। বলল, ঠাট্টা করছেন? কী করব বলুন? আপনি জোর করলেন, নইলে আমি তো এরকম গাড়ি নিয়ে ঝুঁকি নিতে চাইনি। বাবলি বলল, না না, ঠাট্টা নয়। বিশ্বাস করুন, ছোটবেলা থেকে রাত কত জায়গায় কাটিয়েছি, কিন্তু এ রাতের কথা মানে, এ রাত যদি কাটে তবে চিরদিন মনে থাকবে। আমার না, ছোটবেলা থেকেই এরকম জীবন ভারী ভালো লাগে। বিদেশি ছবিতে দেখি ওদেশের মেয়েরা ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারে, অথচ আমরা, এই তো আপনার মুখের দিকে চাওয়াই হচ্ছে না। মনে হচ্ছে আমি সিনবাদের মতো আপনার পিঠে চড়ে রয়েছি। আমার জন্য আপনার কি ভীষণ চিন্তা? অবলা মহিলা না ভেবে নিছকে অন্য একজন মানুষ বলে আমাদের মেয়েদের কবে যে আপনারা ভাবতে শিখবেন জানি না। আপনাদের এরকম ব্যবহারের মাঝে মাঝে সত্যি অপমান বোধ হয়। অভি বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি আমার কেউ নন, সম্পূর্ণ অপরিচিতার মতোই। আপনার কিছু একটা হলে আমার দায়িত্ব কতখানি আপনি বুঝতে পারছেন না। আমার খুব জানতে ইচ্ছে করে এই রাতের কথা আপনার মনে হয়তো থাকবে। আপনি সবাইকে বলবেন, ও কি বিপদেই না পড়েছিলাম এক রাতে, আমি আর আমার এক বন্ধু নাগা হিলসে। অভি কথা বলল না, চুপ করে অন্ধকারে বাবলির মুখের দিকে চেয়ে রইল। একটু পরে অভি বলল, একটু আগুন করি, আপনার মুখ দেখা যাচ্ছে না অন্ধকারে। বাবলি অন্ধকারের মধ্যেই হাসলো, বলল, আমার মুখ কি দেখার মতো? অভি জবাব দিল না কথার। খড়কুটে এনে কুড়ের বাইরে পথের উল্টো দিকে আগুন করলো অভি একটা। আগুনের আলোয় ওই পরিবেশের বাঁশের মাচায় বেগুনি আর গোলাপি টেরিকেট শাড়ি পরা বাবলিকে দারুণ দেখাচ্ছিল।